আজকে হাইকোর্টে কোর্ট নাম্বার 26-এ 26 নম্বর কোর্টে জাস্টিস দেবাংশু বসা এবং জাস্টিস সব্বর রিজভির ঘরে এই মামলা ছিল। এই মামলার হিয়ারিং ছিল। আমার যতদূর মনে হয় 10:40 নাগাদ এই মামলা শুরু হয় হিয়ারিং করা, এবং এর আপনার আইটেম নাম্বার ছিল 1 এবং 2, যেখানে রাজ্য সরকার সিবিআই এগেনস্টে মামলা করেছিল এবং সিবিআই সঞ্জয় রায়ের এগেনস্টে মামলা করেছিল। দুটো মামলাতেই গোটা 1.5 ঘন্টার ওপর হিয়ারিং হয়েছিল, এবং তাতে দেখা যাচ্ছে যে জাস্টিস দেবাংশু বসা এবং জাস্টিস সব্বির রাজদি তিনি বিভিন্ন রকমের আপনার সেকশনস এবং বিভিন্ন রকমের জাজমেন্ট, সুপ্রিম কোর্টের জাজমেন্ট নিয়ে আলোচনা করেছিলেন এই হিয়ারিং এ। এবং এই হিয়ারিং এ তোমার এসসির সুপ্রিম কোর্টের তরফ থেকে, ওখান থেকে যিনি এসজি আছেন তার নাম হচ্ছে আপনার এসবি রাজু, তো উনি সলিসিটর জেনারেল হিসাবে এই মামলায় ছিলেন। এই এতে ভার্চুয়ালি আর কি, সুপ্রিম কোর্ট থেকে মানে ভার্চুয়ালি হিয়ারিং এ ছিলেন। তো যেখানে দেখা যাচ্ছে যে এত 1.5 ঘন্টার হিয়ারিং হওয়ার পর তারপর জাস্টিস দেবাংশু বসা এবং জাস্টিস সব্বির রিজভির বেঞ্চ এই আজকের যে মামলাটাকে, সেটা যে রায়দানটা সেটা স্থগিত করে দিলেন। সেটাকে এখন আপাতত রিজার্ভ করে রাখা হয়েছে, যে পরবর্তীকালে এটা হয়তো প্রকাশ করা হবে রায়টা কি হবে না হবে। আজকে বেসিক্যালি ছিল হচ্ছে এই মামলার অ্যাডমিশন হিয়ারিং, মানে এই মামলা হাইকোর্টে গ্রহণযোগ্য হবে না হাইকোর্ট এটাকে পত্রপাঠ খারিজ করে দেবে, তারই একটা হিয়ারিং আজকে ছিল। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে বরাবরই একটা প্রশ্ন উঠে আসছে, আমাদের মাননীয় হাইকোর্ট বিচারপতির তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল এই যে যিনি আজকে সওয়াল করে স্টেটের হয়ে যিনি সওয়াল করেছিলেন কিশোর দত্ত স্যার, ওনার কাছে যে এই মামলার হাইকোর্টে গ্রহণযোগ্য না। সিবিআই এই মামলা করতে পারে, কারণ সিবিআই সেই গ্রহণযোগ্যতা আছে, কিন্তু স্টেট মানে আমাদের যে রাজ্য সরকার, সে এই ধরনের অ্যাপিল মামলা যেখানে দেখা যাচ্ছে যে আপনার শিয়ালদা কোর্টে মাননীয় বিচারপতি অরিন্দম দাস তিনি অলরেডি সঞ্জয়কে লাইফ ইমপ্রিজনমেন্ট মানে যাবজ্জীবন কারাদণ্ডের সজা ঘোষণা করে দিয়েছে। তারপরে রাজ্য সরকার মানে কাউকে না জানিয়ে নিজের মানে ইচ্ছাকে মানে বাস্তবায়িত করার জন্য তড়িঘড়ি হাইকোর্টে এসে মামলা করে তার লাইফ ইমপ্রিজনমেন্টটাকে খারিজ করে সেটাকে ডেথ পেনাল্টি করা হয় বা ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয়, সেক্ষেত্রে উঠে পড়ে লেগেছে। সেটাই রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং আরজিকর ঘটনায় টালা থানার ওসিকে গ্রেপ্তার করেছে প্রমাণ লোপাট করার জন্য, এবং রাজ্যের বিরুদ্ধে অভয়ের বাবা মা পরিষ্কার অভিযোগ করছেন যে রাজ্য সরকারের গাফিলতি, এমনকি মাননীয়ারকে তিনি পদত্যাগ করতেও বলেছেন। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকারের পক্ষ থেকে আসামি ফাঁসির জন্য এই কলকাতা হাইকোর্টের মূল্যবান সময় নষ্ট করা হচ্ছে। এ প্রসঙ্গে আপনি কি মত পোষণ করছেন? দেখুন, অভয়ের যে বাবা মা তারা দুজনে তো বলে দিয়েছে যে অনির্বাণ দাস সেশন কোর্টের যিনি জাজ, তিনি যে অর্ডারটা দিয়েছেন তাতে আমরা খুশি, আমাদের কোনো অসুবিধা নেই সেই অর্ডারে। আর তিনি এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন রাজ্য সরকারের কাছে যে মাননীয়ার এত কেন তার তৎপরতা, সঞ্জয়কে ফাঁসি দেওয়ার জন্য তার এত কেন তৎপরতা। মানে অভয়ের বাবা মা তো কোনোভাবেই চাইনি যে এই মামলা হাইকোর্টে করতে। তিনি বলেছিলেন আমি যে লোয়ার কোর্টে যে জাজমেন্টটা দিয়েছে তাতে আমি খুশি, এবং তারা এটাও বলেছেন যে তাদেরকে মানে এই যে কল্যাণ বাবু বা ফিরাদ বাবু এরা যে তাদেরকে বলছে যে তাহলে অভয়ের বাবা মা নাকি রাজনীতি করছে, বলছে যে আপনারা জাজমেন্টটাকে পড়ুন, আপনারা নিজেরা তো জাজমেন্ট পড়েননি, জাজমেন্টটা পড়ে আসুন, পড়ে এসে তারপর আমাদেরকে বলবেন যে আমরা রাজনীতি করছি না। আজকে দেখা যাচ্ছে যে মাননীয়া তিনি পুলিশ মন্ত্রী হিসাবে পুরোপুরি ব্যর্থ, তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে পুরোপুরি ব্যর্থ। তার পুলিশ কোনো কাজ করছে না, তার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। তার সরকারি হাসপাতালের মধ্যে কর্মরত অবস্থায় একজন জুনিয়র ডাক্তার, তিনি একজন মহিলা, যেখানে বলেন যে মহিলা সব থেকে সুরক্ষিত, সেখানে একজন ডাক্তার মহিলা তিনি কর্মরত অবস্থায় তাকে রেপ করে তাকে মার্ডার করে দেওয়া হচ্ছে। সুতরাং মাননীয়া যে চরমভাবে ব্যর্থ, সেটা আপামর জনবাসী, সারা পৃথিবীর বাসী, সারা ভারতবর্ষের বাসী, সারা পশ্চিমবঙ্গের বাসী সারা দেখতে পাচ্ছে এবং বুঝতে পারছে যে এই জন্য অভয়ের বাবা মার এইটা মানে যুক্তিযুক্ত তাদের দাবি যে মাননীয়া আপনি ইমিডিয়েটলি তার নিজের পদ থেকে পদত্যাগ করুন। আপনি স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী হিসাবে ব্যর্থ, আপনার এই প্রশাসন চালানোর কোনো অধিকার নেই, এবং আপনি নিজে থেকে রিজাইন করুন এবং আপনার পদ থেকে ছাড়ুন, অন্য কাউকে সুযোগ দিন যাতে সে এই রাজ্যটাকে ভালো করে চালাতে পারে। যে কুলতলির নাবালিকা ধর্ষণ এবং খুন, এই জায়গায় মোস্তাক মির সর্দার বলে একজনকে গ্রেপ্তার করেছিল। আমরা যতদূর জানতে পারছি যে 62 দিনের মধ্যে তার ফাঁসির সাজা দেওয়া হয়েছে, কিন্তু তার আইনজীবী হাইবুর রহমান সাহেব বলছেন না, 62 দিনের মধ্যে না, 31 দিনের মধ্যে তার ফাঁসির সাজা দেওয়া হয়েছে বারুইপুর কোর্ট। দেখুন, আমি যতদূর জানি আইনটা হচ্ছে যদি কেউ নাবালক হয় তাহলে তাকে হচ্ছে প্রথমে ওই
হোমে আর কি পাঠানো, জুডিশিয়াল কাস্টাডি যে জুবিন অ্যান্ড জাস্টিস যে হোম বোর্ড আছে সেখানে পাঠানো হচ্ছে উচিত। সুতরাং যদি তার ফাঁসি অর্ডার হয়ে থাকে এবং সেই ফাঁসিকে চ্যালেঞ্জ করে সে যদি হাইকোর্টে এসে থাকে এবং বলে যে আমার ফাঁসির এটাকে ইয়ে করে দিতে হবে, মানে খারিজ করে দিতে হবে, তাহলে আমার মনে হয় এটা একটা যুক্তিসম্পন্ন হলেও হতে পারে। কারণ দেখুন, সঞ্জয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সঞ্জয়ের মানে ফাঁসি প্রায় আমরা ধরে নিয়েছিলাম যে তার ফাঁসি হবে, কিন্তু তার তো ফাঁসি হয়নি, তার যাবজ্জীবন হয়েছে, লাইফ ইমপ্রিজনমেন্ট হয়েছে। সুতরাং সেটা যখন হাইকোর্টে চ্যালেঞ্জ হচ্ছে আজকে, সেখানে রাজ্য সরকার একটা ঠিক মতন তার যুক্তি খাড়া করতে পারছে না যে তারা কেন তার ডেথ পেনাল্টি চাইছে। সঞ্জয়কে কেন ফাঁসি দেওয়া হবে সেটাই রাজ্য সরকার এখনো পর্যন্ত মানে মাননীয় হাইকোর্টের কাছে এখনো পর্যন্ত সেটা যুক্তি দেখাতে পারলো না। সেক্ষেত্রে আমি বলবো কুলতলি ঘটনাতেও সেই একই ঘটনা হতে পারে। তারাও হাইকোর্টে এসছে এবং হাইকোর্টে এসে জানতে চাইছে হাইকোর্টের কাছে যে এই যে বারুইপুর কোর্ট তাদেরকে যে ফাঁসির সাজাটা মানে জানিয়েছে, সেই সাজাটা কি হাইকোর্টে এসে সেটাকে কি রদ করা যায় এবং হাইকোর্ট সেটা বিচার করুক। সে লোয়ার কোর্টের জাজ তিনি ঠিকঠাক অর্ডার করেছেন কিনা বা তার অর্ডারে কোনো গাফিলতি আছে কিনা সেটা হাইকোর্ট বিচার করুক। তার জন্য হয়তো তার আইনজীবী তাকে নিয়ে হাইকোর্টে এসছে। এবং এই ধরনের ঘটনা দেখুন, যদি আজকে এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে পুলিশ হোক, সিবিআই হোক, তারা এই আরজিকর রেপ এবং মার্ডার কেসে তদন্ত করতে পুরোপুরি ব্যর্থ। কারণ যদি ব্যর্থ না হতো তাহলে আজকে সঞ্জয় যে মানে ফাঁসির সাজাটা যে হলো না, সেটা জাজ পুরো ক্লিয়ার করে দিল যে সঞ্জয়ের ফাঁসি হতে গেলে যে প্যারামিটারগুলো দরকার হয় সেই প্যারামিটারগুলো ম্যাচ করছে না এদের যে ইনভেস্টিগেশনে। তার কারণে আমি তাকে ফাঁসি সাজা দিতে পারছি না। তো জোর করে যদি আপনারা বলেন যে একে ফাঁসি দিতেই হবে, আর আপনারা যদি এসে হাইকোর্টে দরজা খটখটান যে না আপনাকে ফাঁসি দিতেই হবে সঞ্জয়কে, সঞ্জয় একমাত্র, তাহলে যদি তাই হয় তাহলে আপনারা এই সন্দীপ ঘোষ বা এই টালা থানার ওসি মন্ডলবাবু তাদেরকে কেন গ্রেপ্তার করলেন? তাদেরকে গ্রেপ্তার করতেন না। তাহলে আপনারা তো নিজেরাই পথটা দেখিয়ে দিলেন যে আসল দোষী সঞ্জয় নয়, আসল দোষী হচ্ছে অন্য কেউ। তাহলে যখন অন্য কেউ আসল দোষী তাকে আপনারা ধরুন, তাকে আবার ইনভেস্টিগেশন করুন, করে তাদেরকে ধরে নিয়ে আসুন, নিয়ে কাঠগড়াল করান। যদি ফাঁসি দিতে হয় তাহলে যারা সত্যিকারের কালপিট, যারা সত্যিকারের অভয়কে মেরেছে এবং তাকে খুন করেছে এবং তাকে রেপ করেছে তাদেরকে ফাঁসি দিন। একটা নিরীহ লোককে ফাঁসিয়ে কোনো লাভ নেই। এই যে বারুইপুর আদালতের রাজ্য পুলিশের তত্ত্বাবধানে 31 দিন, আমরা শুনেছি 62 দিন, এই যে তার ফাঁসির সাজা দেওয়া হলো, তার মানে এটাকে বোঝানো হলো যে এই যে অভয়ের কাণ্ডটা সিবিআই এর হাতে চলে গিয়েছে। দেখুন আমাদের হাতে কুলতলি কাণ্ড ছিল, আমরা 31 দিন বা 62 দিনের মধ্যে শাস্তি তার ফাঁসির সাজা দিতে পেরেছি। এবং মাননীয় এই ফাঁসির সাজা শুনে তিনি কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন। কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, আমি আমার বিগত ইন্টারভিউতে আমি কথা বহুবার বলেছি যে মাননীয়া একটা প্যারালাল কোর্ট চালানোর চেষ্টা করছে তার নবান্নে, এবং তিনি সেখানে বলে দিয়েছেন যে আমি 7 দিনের মধ্যে ফাঁসি করতে পারি। আমি তো বলেছি তিনি 7 দিন কেন, তিনি একদিনই ফাঁসি করতে পারেন, তার এত ক্ষমতা আছে। তো তিনি নিজেই আইনজীবী, নিজেই হচ্ছে জাজ হতে চলেছেন আগামী দিনে, নিজেই পুলিশ মন্ত্রী, নিজেই স্বাস্থ্যমন্ত্রী, ঠিক আছে, নিজে আবার কবিতাও লেখেন, গানও করেন, তার আঁকা ছবিও নাকি কোটি কোটি টাকায় বিক্রি হয়। তো তিনি সবই সর্বা। সুতরাং বাকি কারো দরকার নেই, তিনি একাই সব করতে পারেন। এবং তিনি এই যে একটা প্যারালাল গভর্নমেন্ট চালানো, প্যারালাল কোর্ট চালানোর যে একটা উদ্দেশ্যে এই মাঠে নেমেছেন, তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি যে তার পুলিশ যে কোনো আইন কোনো কিছু কেস হলে মানে প্রথমত ফলস কেস দিচ্ছে সবাইকে। যদি কোনো কিছু যুক্তিসম্পন্ন কেসও থাকে তাহলে সেই কেসে দেখা যাচ্ছে যে কোনো ট্রায়াল হচ্ছে না, কিছুই হচ্ছে না, যত কম সময়ের মধ্যে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দাও, দিয়ে কেস ক্লোজ করে দাও। এটা হচ্ছে তাদের মন্তা কথা। মানে আসল কথা হচ্ছে যারা সত্যিকারের দোষী তাদেরকে ধরো না, তাদেরকে রাস্তায় ছেড়ে রাখো, তারা আরো প্রচুর ক্রাইম করুক, এবং যারা নির্দোষ তাদেরকে মানে বিভিন্ন রকমের ফলস কেসে তাদেরকে ফাঁসি কাটে ঝুলিয়ে দাও এবং বলে দাও যে হ্যাঁ আমরা এই কেসে সাজা করে দিচ্ছি এবং কেসটা ক্লোজ করে দাও, যাতে সেইটা নিয়ে কোনো মিডিয়া চ্যানেল কোনোভাবে কোনো প্রতিবাদ না করতে পারে, কোনো সেটা নিয়ে যেন কোনো তর্ক না হয়, কোনো যেন ডিবেট না হয়, যাতে মানুষের কাছে এই বার্তা যায় যে রাজ্য সরকার খুব ভালো কাজ করছে, রাজ্য সরকার আমাদের সিকিউরিটি দিচ্ছে। এবং যারা সরকার এটাও তো করতে পারে যে প্রমাণ লোপাট হয়েছে আরজিকর কাণ্ডে, সেই রাজ্যের মুখে কালিমালির চলে গেছে, সেই কালিমালির থেকে কিছুটা পরিষ্কার করার জন্য আগে থেকে এসে নাগবাড়ি হাইকোর্টে আবেদন করছেন যে সঞ্জয় ফাঁসি চাই, এরকম তো হতে পারে। দেখুন, এটা তো পুরোপুরি বলতে গেলে মানে এটা সবাই জেনে গেছে এই কথাটা, যে এই আরজিকরের পেছনে সঞ্জয় একা নেই, বহুজন মিলে এই কাজটা করেছে। সুতরাং তাদেরকে আড়াল করাটাই হচ্ছে রাজ্য সরকারের সব থেকে প্রধান কাজ। তার জন্য তারা তড়িঘড়ি হাইকোর্টে এসে কাউকে মানে বিচারপতি প্রশ্ন করেছে যে আপনি কি অভয়ের বাবা মাকে জানিয়েছেন, বলছেন বাবা মাকে না জানিয়ে, কাউকে না জেনে তারা তড়িঘড়ি হাইকোর্টে এসছে এই মামলাটাকে যেভাবে সঞ্জয়কে ফাঁসি করিয়ে মামলাটাকে ক্লোজ করে দেওয়া।